চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা মাহফুজ মুন্নার কাছে। মুন্না, আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতে বলছিলাম যে কয়েকদিন আগে আপনার একটা সিনেমা প্রদর্শিত হয়েছে উড়াল, বন্ধুদের গল্প, বন্ধুত্বের গল্প, এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্যানোরামা ফিল্ম সেকশনে, বাংলাদেশ প্যানোরামা ফিল্ম সেকশনে সিনেমাটি দেখানো হয়েছিল। অনেক দর্শক ছিলেন, তারা তাদের বন্ধুদেরকে নিয়ে এসে সিনেমা দেখেছেন এবং বন্ধুত্বের যে গল্প আপনারা দেখিয়েছেন সেটির তারিফও করেছে। কেমন লেগেছে? আসলে খুব আনন্দের ব্যাপার। আর আমরা আসলে সিনেমাটা যখন করি তখন অনেক স্ট্রাগলটা করেই করতে হয়েছে। আর সেই কারণে সেই স্ট্রাগলটা দর্শকরা স্ক্রিনে দেখতে পেয়েছে। আর দর্শক খুবই মানে তার সেই পুরনো দিনের সময়ে ফিরে গেছে, যারা শৈশবকালে একটা মফস্বল শহরে কাটিয়েছে, সাইকেল নিয়ে দৌড়াদৌড়ি, বাউন্ডুলেপনা সব কিছু আসলে খুব মানে দারুণভাবে এনজয় করেছে এবং দর্শক রেসপন্সও খুব ভালো ছিল। নতুন কি সিনেমা আসছে? হাঙর তো আসছে ঈদে। এখন পর্যন্ত কোনো কিছু ডিসক্লোজ করছি না। আর সামনে একটা সিনেমার কথা চলছে, এটা একটা মানে বাংলাদেশি এবং ইন্টারন্যাশনাল একটা প্রজেক্ট আর কি। সেখানে একটা কাজ করার কথা চলছে। এখনো ফাইনাল কোনো কিছু মানে এখন কোনো কিছু জানাতে পারছি না। আচ্ছা, সেই কথা যেহেতু জানতে পারছি না, আপাতত আমরা হাঙর নিয়ে কথা বলি। হ্যাঁ। হাঙর এবার ঈদুল ফিতরে রিলিজ পেতে যাচ্ছে এবং এখানটাতেও আপনি কাজ করেছেন। যদি গল্প, সিনেমার সাথে সম্পৃক্ততা, নির্মাতা এবং অন্যান্য কলাকুশলী সম্পর্কে একটু আমাদের জানাতেন। হাঙ্গর সিনেমায় মানে আমার জয়েন করাটা হচ্ছে যে একটু কাকতালীয় ব্যাপারের মতোই হয়েছে। আমার ওখানে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নাজমুল ভাই আমাকে একদিন ডিরেক্টরের সাথে পরিচয় করায় দিলেন। তারপরে ডিরেক্টরের সাথে কথা বলার পর তারপরের দিন আমি হচ্ছে কল পাই যে আপনাকে ডাকা হয়েছে, আপনি আসেন, একটা ক্যারেক্টার নিয়ে কথা বলবো। তখন সেই ক্যারেক্টারটার আমি ব্রিফ শুনি এবং ব্রিফ শোনার পর মনে হলো যে এই ক্যারেক্টারটা আমার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং এবং খুবই মানে এক্সপেরিমেন্টাল টাইপের ক্যারেক্টার। আমি মূলত সব ধরনের মানে চ্যালেঞ্জিং অথবা এক্সপেরিমেন্টাল টাইপের ক্যারেক্টারগুলো খুবই পছন্দ করি, কারণ এটাতে প্রচুর চ্যালেঞ্জ আছে এবং নিজেকে ভাঙার সুযোগ আছে এবং নিজেকে অন্যভাবে দেখার একটা ওয়ে পাওয়া যায়। তো আমি ওখানেই রাজি হই। তারপরে হচ্ছে আমার প্রায় 5 কেজি ওয়েট লুজ করতে হয়েছে, মানে কমাইছি। এখন কি আপনার মানে লুজ করার পরের অবস্থা? হ্যাঁ, 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 লুজ করার পরের অবস্থা। কারণ কতদিন আগে শুটিং শেষ হয়েছে? শুটিং শেষ হয়েছে নভেম্বরের 13 তারিখে। তো মাঝে তো অনেকগুলো মাস চলে হ্যাঁ, গেল। মাঝখানে ওই ডায়েটটা আমি হচ্ছে যে এখন পর্যন্ত কন্ট্রোল করেই যাচ্ছি, মানে একটা বডিটা স্টেবল করেই রাখছি, আর গেইন করিনি। চরিত্রের জন্য আসলে ওই চরিত্রের সাথে আমার মিশে যাওয়ার জন্যই আমাকে আসলে ওয়েটটা লুজ করতে হয়েছে এবং ক্যারেক্টারাইজেশনটা খুবই সারপ্রাইজিং একটা ক্যারেক্টার। এটা আসলে আমি এখনই কোনো কিছু বলতে চাচ্ছি না। এই ক্যারেক্টারটা আসলে অডিয়েন্স যখন সিনেমা হলে দেখবে তখন হচ্ছে ওনারা বুঝতে পারবেন আসলে আমি এবং সেই ক্যারেক্টার, এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, এবং সেই ডিফারেন্টটা তারা বুঝতে পারবে। গল্পটা কি নিয়ে গিয়েছে সেটা তো আমাদেরকে খানিকটা হলেও জানাতে হয়। গল্পটা আসলে হচ্ছে মানে সমুদ্রের পাড়ের যত মৎস্য আড়ত আছে সেইখানে আসলে প্রভাব বিস্তার কেন্দ্র নিয়ে আসলে মূলতটা গল্প, এবং সেটার ভিতরে মানে অনেক ড্রাগস আছে, এগুলো পাচার চোরাচালান এগুলো নিয়েও আসলে মূলত গল্পটা তৈরি করা হয়েছে এবং আধিপত্য বিস্তার এই জিনিসটা খুব ভালোভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটা কি কোনো থ্রিলার জাতীয় কোনো গল্প? অ্যাকশন থ্রিলার বলা যেতে পারে। অ্যাকশন থ্রিলার। আমাদের ইন্ডাস্ট্রিতে বহুদিন ধরে আমরা অ্যাকশন ফিল্ম পাই না, আবার পেলেও দেখা গেছে এমন পরিমাণে সেখানে অ্যাকশন আছে, রক্তারক্তিতে ভরপুর গল্প, যা আমাদের সাম্প্রতিক সময়ে নেটিজেনদেরকে বেশ ভাবিয়েছে যে কেন আমরা আসলে এত রক্তারক্তির সিনেমা দেখাচ্ছি। হাঙরের গল্পে কেমন অ্যাকশন রয়েছে? বেশিরভাগই হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট। এটা খুবই মানে হচ্ছে অস্ত্রের মানে জিনিসগুলো আছে, ব্যাটেলগুলো আছে, কিন্তু বেশিরভাগই হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট আছে এবং অ্যাকশনটা কোরিওগ্রাফ করছে এডওয়ার্ড গোমেজ ভাইয়া, এবং খুবই ভালো এবং খুবই সিনক্রোনাইজড একটা অ্যাকশন আপনারা দেখতে পাবেন আশা করি। এই সিনেমার অন্যান্য কলাকুশলী সম্পর্কে জানতে চাই, কারা আছেন? খুব সিনিয়র বড় ভাইয়া অভিনেতা দিনার ভাই আছেন, তারপর হচ্ছে দীপা খন্দকার পাস, তারপরে নেপাল থেকে আগত যে অভিনয় শিল্পী প্রমোদ অগ্রহারি, উনি এক মেইন অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার করছেন। তারপরে আরও অনেকেই আছেন পরিচিত। এই যে অ্যান্টাগনিস্ট হিসাবে নেপাল থেকে একজন আর্টিস্টকে আনা হয়েছে, এটি বাংলাদেশে এর আগেও কি হয়েছে? আগে হয়েছে কিনা আমার আসলে তেমন জানা নেই, কিন্তু এই ক্যারেক্টারটা আমার মনে হয়েছে যে ওনার জন্যই লেখা হয়েছে বা হচ্ছে ওনার সাথেই যায়,
কারণ এরকম একটা মানে বিগ একটা মাসেল ম্যান বা হচ্ছে যে অধিপত্য বা আধিপত্যটা বোঝাতে গেলে যে যতটুকু আসলে আমরা বডিলি বা হচ্ছে যে ফেসিয়াল অথবা আইয়ের এক্সপ্রেশনে আমরা বোঝাতে চাই, সেই জিনিসটা ওনার কাছে আছে। এবং ডিরেক্টর তো প্রায় 5 বছর আগেই ওনাকে চুজ করে রেখেছিলেন আমি যতটুকু জানি। চিত্রনাট্য কে করেছেন? চিত্রনাট্য ডিরেক্টর নিজেই করেছেন, তন্ময় সূর্য। তন্ময় সূর্যের কি এটা প্রথম সিনেমা? হ্যাঁ, এটা ওনার প্রথম সিনেমা। এবার আপনার প্রসঙ্গে একটু আসতে চাই মুন্না, আপনি গত অনেক দিন ধরে অভিনয় করছেন, আরণ্যক নাট্যদলের সাথে আপনি কাজ করছেন, অর্থাৎ মঞ্চে আপনার কাজ হয়েছে এবং নানান প্ল্যাটফর্মে আপনার কাজ হয়েছে। এটি আপনার কততম সিনেমা? ষষ্ঠ সিনেমা, ষষ্ঠতম সিনেমা। মানে এর আগে আমি প্রায় 5টা চলচ্চিত্র কাজ করেছি। আমি একদম মেইন প্রোটাগনিস্ট হিসেবে কাজ করেছি উড়াল চলচ্চিত্রে। এইখানে আমাকে ওয়ান টাইপ অফ একটা অ্যান্টাগনিস্ট ক্যারেক্টারে দেখতে পাবে দর্শক, বলে দিলাম আর কি। এই যে নায়ক থেকে ভিলেন হয়ে যাওয়া, এইখানটায় আসতে আপনাকে কতখানি কষ্ট করতে হয়েছে? এইটা তো আসলে ক্যারেক্টার যখন বিল্ড আপ করা হয় তখন আমার আসলে এই ট্রানজ্যাকশনগুলো খুব ভাল লাগে, কারণ এটাই অনেক বড় একটা চ্যালেঞ্জ। আর আমি চ্যালেঞ্জিং কাজ করতে খুব পছন্দ করি। যখন হচ্ছে যে পজিটিভ ক্যারেক্টার থেকে যখন নেগেটিভ ক্যারেক্টারে সুইচ করা হয় বা সেটার জন্য আসলে মূলত অনেকটা টাইম লাগে, সেই টাইমটা আমি আসলে নিয়ে দেন হচ্ছে ক্যারেক্টারে ইনভলভ হওয়ার চেষ্টা করি এবং চেষ্টা করি যে ভালো একটা নেগেটিভ ভাইব দেওয়ার জন্য নেগেটিভ ক্যারেক্টারে। এই যে নেগেটিভ ক্যারেক্টার একটা ভাইব দেওয়া, বাংলাদেশের যদি আমরা চলচ্চিত্রের ইতিহাস ঘাঁটতে যাই, সেখানটা আমরা দেখেছি যে বাংলাদেশে অ্যান্টাগনিস্ট হিসেবে খুব বেশি মানুষ তাদের পরিচয় গড়ে তুলতে পারেননি। আমরা যদি পুরুষের কথা বলি, সেখানটা মিশা সওদাগরের অনেক বড় একটা আধিপত্য তৈরি করা গেছে এবং নারীদের ক্ষেত্রে রিনা খান খুব বিখ্যাত হয়েছেন, কিন্তু কালের বিবর্তনে রিনা খানের কাজও কিন্তু হারিয়ে গেছে। তিনি আজকাল আর খুব একটা ভিলেন চরিত্রে বা কোনো গুরুত্বপূর্ণ চরিত্রেও তাকে আসতে দেখা যাচ্ছে না। আপনি একটা রিস্ক নিয়ে ফেললেন অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে, সামনে আপনার জন্য কি অপেক্ষা করছে বা আপনার কি পরিকল্পনা? আমার মূলত অ্যান্টাগনিস্ট ক্যারেক্টারটা খুবই ভালো লাগে, কারণ আমি রিয়েল লাইফে হচ্ছে খুব পজিটিভ একটা পার্সন। আমি সেখানে যদি হচ্ছে মানে রিল লাইফে যখন হচ্ছে স্ক্রিনে কাজ করি, আমার তখন সেই নেগেটিভ ক্যারেক্টারগুলো আমাকে খুব বেশি টানে। তো নেগেটিভ ক্যারেক্টারে আমি যা না তা করে দেখানোই হচ্ছে যে আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবার একটু মঞ্চের দিকে ফিরতে চাই, যেহেতু দীর্ঘদিন আপনি আরণ্যক নাট্যদলের সাথে কাজ করেছেন, বর্তমান সময়ে সিনেমার ব্যস্ততা এবং অন্যান্য কাজের ভিড়ে কি মঞ্চে সময় দেওয়া হচ্ছে কিনা? হ্যাঁ, সময় দেওয়া হচ্ছে। ইভেন আমরা কয়েকজন মিলে একটা রেপার্টরি থিয়েটার দল খুলেছি, সেটার নাম হচ্ছে থেসপিয়ান্স দে ঢাকা। আমরা গত মাসে সেটার প্রদর্শনীও করেছি এবং দর্শকের ভালো সাড়া পেয়েছি। দ্য সি অফ সাইলেন্স নামের একটা প্রোডাকশন, যেটা রচনা এবং নির্দেশনা দিয়েছে তাজউদ্দিন তাজু। তো সেই জায়গা থেকে আমরা খুবই ভালো রেসপন্স পেয়েছি অডিয়েন্সের, এবং আশা করি থিয়েটারটা আসলে শেকড়ের জায়গা, তো এটা কখনো ভোলা সম্ভব না। তো শেকড়টা রাখতেই হবে। এবং অনেকেই ভুলে গেছেন কিন্তু মুন্না, আমার মনে হয় না ভুলে আসলে গেছে। তারা আসলে কি তারা ভুলে গেছেন, নাকি জীবিকার তাগিদে আসলে অনেক কিছু ভুলে যেতে হয়েছে? হ্যাঁ, জীবিকার তাগিদের ব্যাপারটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট। জীবিকার তাগিদে অনেকে ভুলে গেছেন না, অনেকে আসলে সময়টা পায় না যে নিজেকে আবার সেই মঞ্চে ফিরিয়ে নেওয়া, সেই জায়গাটা, সেই সময়টুকু, স্পেসটুকু তারা হয়তো পাচ্ছেন না। কিন্তু মানে ওনাদের মনও কাঁদে। আমি অনেক বড় বড় আর্টিস্টদের সাথে কথা বলেছি, মানে তাদের কাছে থিয়েটার এক্সপিরিয়েন্সগুলো জানতে চেয়েছি, এখনও কি ওনারা মিস করেন কিনা। সেগুলো ওনারা তখনই বলেন যে এখনও স্টেজে দাঁড়ানোটা খুব মিস করি, সেই এত আলোর ভিতরে দর্শকের সামনে দাঁড়িয়ে পারফরমেন্স করার জায়গাটা খুবই মিস করেন। তো তারাও আসলে অনেকেই ফিরে আসতে চান বা হচ্ছে যে মঞ্চের সাথেই আবার কাজ করতে চান। ওনার সামনে আরো কি কি কাজ আসছে? যে একটা কাজের কথা বলছিলেন, যেটা আসলে দেশ এবং বিদেশ দুটোর কম্বাইন্ড একটা প্রজেক্ট, সেটার কথা বলতে পারবেন না। এছাড়া আরো কি বিজ্ঞাপনে কাজ করা হচ্ছে কিনা, নাটক করা হচ্ছে কিনা? হ্যাঁ, এর মাঝে বিজ্ঞাপন করা হচ্ছে, আর নাটকের কাজ অনেকটা কম। মানে আমি আসলে অনেকটা মানে এই সিনেমা, ওটিটি এবং বিজ্ঞাপনের কাজের ফাঁকে আমি আসলে টিভি নাটকে বা হচ্ছে সিরিয়ালে কম সময় দেওয়া হচ্ছে। তবুও আমি হচ্ছে এখন ট্রাই করতেছি যে সিরিয়াল অথবা ভালো কোনো সিঙ্গেল নাটকের গল্প বা চরিত্র যদি ভালো পাই, আমি অবশ্যই সেটা করব। আর সামনে আরও 2-3টা সিনেমা এবং সিরিজের কথা চলছে, সেগুলো এখনও কোনো কিছু ফাইনাল হয় নাই। যদি ফাইনাল হয় তাহলে অবশ্যই জানতে পারবে সবাই। ওটিটিতে কাজ নিয়ে একটু জানতে চাই, ফার্স্ট কাজ কোনটি ছিল? সৈয়দ আহমেদ শাওকির তাকদীর, হইচই যেটা রিলিজ হয়েছিল, এবং বাংলাদেশে আমার মনে হয়, আমার পার্সপেক্টিভে সেটা হচ্ছে বাংলাদেশের ওটিটি দুনিয়াতে আসলে একটা হইচই ফেলে দিয়েছিল।
এক্স্যাক্টলি সে সময় চঞ্চল চৌধুরী, আপনি, সোহেল মণ্ডল। সোহেল মণ্ডল এবং সেই সাথে একটা পরিচিত মুখ যাকে আমরা অনেক বছর ধরে হারিয়ে ফেলেছিলাম, সানজিদা প্রীতি, প্রীতি আপু। তাকে একটি লাশ হিসেবে আবির্ভূত হতে দেখা হ্যাঁ, যাচ্ছিল। এবং সাংবাদিক চরিত্র ছিলেন উনি। হ্যাঁ, আমার যতটুকু মনে পড়ছে আমরা তাকে পুরো সময় শুধু লাশ হিসেবেই দেখে গেলাম, হ্যাঁ, হ্যাঁ। অথচ সেই চরিত্রটা আমাদের মনে দাগ কেটে গেছে। একদম। সেদিক থেকে বলা যায় যে তাকদীর একটা অনন্য উদাহরণ জায়গা নিয়ে নিয়েছে অলরেডি আমাদের সবার মধ্যে। আর তারপরে কি কি কাজ করা হয়েছে ওটিটিতে? তারপরে তো ভাইরাস করেছি, কাইজার করেছি। আর ভাইরাস করে ডিরেক্টর ছিলেন অনম বিশ্বাস, কাইজারের ডিরেক্টর ছিলেন তানিম নূর ভাইয়া। তারপরে টেক্কা নামের একটা ওয়েব সিরিজে কাজ করেছিলাম, যেটার ডিরেক্টর ছিল মেহেদী হাসান টিঙ্কু ভাই। আপনি একজন অভিনেতা, আপনি নানান মাধ্যমে অভিনয় করছেন, সেই সাথে নিশ্চয়ই আপনি একজন দর্শকও বটে। দর্শক হিসেবে আপনি কোন ধরনের কাজ দেখতে ভালোবাসেন? জীবনবোধের গল্পগুলো ভালো লাগে। তারপর আমি খুবই থ্রিলার পছন্দ করি, সাসপেন্স থ্রিলার হোক, হরর থ্রিলার হোক, বা হচ্ছে অ্যাকশন থ্রিলার হোক, আমার থ্রিলারটা খুব পছন্দ। তো এই জনরার কাজগুলো আমি কখনো আসলে মিস করি না, চেষ্টা করি সবগুলো দেখার। ইভেন আমাদের দেশের বাইরের যত সিরিজগুলো আছে আমি সবগুলো প্রায় দেখার চেষ্টা করি। ভবিষ্যতে কি ডিরেকশনে আসার ইচ্ছে আছে? কারণ আমরা অনেকেই দেখেছি যে অভিনয় করছেন কিংবা মঞ্চনাটকে কাজ করছেন এবং পরবর্তীতে তারা এসে ডিরেক্টর হিসেবেও আত্মপ্রকাশ করছেন। আমার ইচ্ছা আছে যে এরকম সুযোগ পেলে আমি অবশ্যই চেষ্টা করব, তবে সেটা আরও সময় নিয়ে আমি আরও শিখতে চাই। এবং ডিরেকশন অনেক বড় গুরুদায়িত্ব, এইটা আসলে পালন করার মতো আমার মনে হয় না যে আমি এখনও ক্যাপেবল সেটার জন্য। আমি তাই চেষ্টা করতেছি, নিজেকে ঋদ্ধ করতেছি সকল জায়গা থেকে, সকল কিছু বোঝার চেষ্টা করতেছি এবং সব জায়গা থেকেই নিজেকে আসলে ঋদ্ধ না করে আমি আসলে পরিচালনায় নামতে চাচ্ছি না, আর করলেও খুবই সীমিত, অল্প কয়েকটা হাতে গোনা কাজ করব। শুভকামনা সবসময় থাকবে ঈদের সিনেমার জন্য, আরও বেশি বেশি শুভকামনা। কারণ বাংলা সিনেমার একটা দুর্দিন আমরা কাটিয়েছি মাঝে, এখনও খুব যে সুদিন যাচ্ছে তা নয়, তবুও ঈদকে ঘিরে বাংলা সিনেমার এই যে উচ্ছ্বাস, এই যে ভালোবাসা, সেটি হাঙরকে আসলে ঋদ্ধ করুক, এটি প্রত্যাশা থাকবে। ধন্যবাদ। আপনার সবশেষে দর্শকদের জন্য কিছু বলার আছে কিনা? যখন সিনেমা রিলিজ হয় তখন আপনারা দয়া করে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন, এবং আপনারা সিনেমা দেখলে আমরা অভিনেতারা বা হচ্ছে প্রযোজক যারা আছেন, সিনেমার লগ্নিকারক যারা আছেন, তারা আসলে লাভবান হবে, এবং ওনারা লাভবান হলে আমরা আরও দারুণ দারুণ সিনেমা আপনাদের উপহার দিতে পারবো। তো আপনাদের সকলকে ধন্যবাদ, এবং বাংলা ভিশনকে ধন্যবাদ, সূচনা আপুকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিখ্যাত মার্কিন সাহিত্যিক আলবার্ট হুবার্ডের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে, তবুও তোমাকে পছন্দ করে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, বন্ধুত্বের বন্ধনে আরও সুদৃঢ় হন। আজ সারাটি দিন আপনাদের সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।